জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি জাহিদ হাসান। আকার বাড়ল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ দিলেন আরও 4 উপদেষ্টা। নতুন 4 উপদেষ্টা হলেন অর্থনীতিবিদ ডক্টর ওয়াহিদুদ্দিন আহমেদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সাবেক সচিব মোহাম্মদ ফাউজুল করিম খান এবং লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। নতুন এই 4 উপদেষ্টা শপথ নেওয়ার পর উপদেষ্টাদের সংখ্যা দাঁড়ালো 21-এ। এর আগে গত 8 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের 17 জন উপদেষ্টা শপথ গ্রহণ করেন, যাদের ইতোমধ্যে মন্ত্রণালয়ের দায়িত্ব বন্টন করা হয়েছে। এখন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন নতুন 4 উপদেষ্টাও। শপথ গ্রহণের পর 4 উপদেষ্টার দপ্তর বন্টন হয়েছে, দায়িত্ব পুনর্বন্টন হয়েছে আরও 8 উপদেষ্টার। ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদকে দেওয়া হয়েছে পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়, আলী ইমাম মজুমদারকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে, ফাউজুল কবির খান পেয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, আর স্বরাষ্ট্র কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে আরও 8 উপদেষ্টার দায়িত্ব পুনর্বন্টন করা হয়েছে। সালেউদ্দিন আহমেদ সামলাবেন অর্থ বাণিজ্য মন্ত্রণালয়, আসিফ নজরুলকে বাড়তি দায়িত্ব হিসাবে দেওয়া হয়েছে প্রবাসী কল্যাণ ও সংস্কৃতি মন্ত্রণালয়, আর ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম পেয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব। অন্যদিকে আসিফ মাহমুদকে আগের ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি দেওয়া হয়েছে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব। এছাড়া নতুন করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আদিলুর রহমান খান। রিজওয়ানা হাসান আগের দায়িত্বের সঙ্গে পেয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব। এছাড়া ফারুকি আজমকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি দেওয়া হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব। এর আগে নতুন উপদেষ্টার শপথ নেওয়ার পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বঙ্গভবনে বৈঠক করেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। রাজধানীর নিউ মার্কেট থানায় করা হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে 8 দিনের রিমান্ড দিয়েছেন ঢাকা মহানগর মেট্রোপলিটন আদালত। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করার পর রাখা হয় ডিবি রাজধানীর কার্যালয়ের। আগে 6 আগস্ট আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয় মেজর জেনারেল জিয়াউল হাসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর আগে তিনি ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালক ও র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার অতিরিক্ত পরিচালকের দায়িত্ব পালন করেছেন। প্রসিকিউশন 10 দিনই চেয়েছে বিজ্ঞ আদালত। ওনার অপরাধের তুলনায় এই রিমান্ডের আবেদন অত্যন্ত অপ্রতুল। তারপর বিজ্ঞ আদালত উভয় পক্ষকে শুনে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। বাংলাদেশে হওয়া ছাত্র আন্দোলন 16 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত অন্তত 650 জন প্রাণ হারিয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা। শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয় মোট নিহত সংখ্যার মধ্যে 5 থেকে 6 আগস্ট প্রাণ গেছে 250 জনের। 7 থেকে 11 আগস্ট পর্যন্ত মারা গেছেন তারা বিভিন্ন হাসপাতালে আহত অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। আর এই ঘটনাকে অসামঞ্জস্যপূর্ণ বল প্রয়োগ এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হিসাবে চিহ্নিত করেছে সংস্থাটি। এমনকি নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের উপর গুলি চালানোর জন্য হেলিকপ্টার ব্যবহার করে সহিংসতা আরও তীব্র পর্যায়ে নিয়ে গেছে বলে দাবি করা হয়েছে। এমনকি ইন্টারনেট বন্ধ করে বিএনপি জামায়াতের নেতাকর্মীদের, ছাত্রনেতাদের টার্গেট করে গ্রেফতার অভিযান চালানো হয়েছে। এর মধ্যে 4.5 লাখ অজ্ঞাতনামা এবং 2000 চিহ্নিত ব্যক্তিকে বিভিন্ন অপরাধের জন্য নথিভুক্ত করা হয়েছে বলেও প্রতিবেদনে উঠে এসেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের সুরক্ষা এবং নিরাপত্তায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে আশ্বস্ত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বিষয়টি নিশ্চিত করেছেন নরেন্দ্র মোদী। ফোনালাপে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয় 2 নেতার। এ সময় গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন অব্যাহত রাখার কথা জানায় ভারতের সরকার প্রধান। আশা করেন শিগগিরই স্বাভাবিক হয়ে আসবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি।
प्रतीक्षा रत माननीय प्रधानमंत्री महोदय के भारत माता की बांग्लादेश বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি মানুষের প্রত্যাশা তৈরি হয়েছে জানিয়েছেন সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ। বলেন, জনমত গঠনের ভিত্তিতে রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত হতে পারে। ঢাকা মেডিকেল ও বার্ন ইউনিটে আহতদের দেখতে গিয়ে তিনি কথা বলেন। এ সময় 24 ঘন্টার মধ্যে স্বাস্থ্য বিভাগকে দৃশ্যমান পদক্ষেপ নেবার আহ্বান জানান এই সমন্বয়ক। মানুষের প্রত্যাশা তৈরি হয়েছে, প্রত্যাশা তৈরি থেকে মানুষ আমাদেরকে নিয়ে চিন্তা করছে, মানুষ আমাদেরকে নিয়ে ভাবছে। আমরা মনে করি ভাবনার দ্বার উন্মুক্ত থাকা উচিত এবং ভাবনার দ্বার যখন উন্মুক্ত থাকবে তখনই জনমত গঠন হবে এবং জনমত গঠন থেকেই হচ্ছে রাজনৈতিক কাঠামোর ভিত্তি গড়ে ওঠে। তো সুতরাং আমরা মনে করি জনমত গঠন হওয়া উচিত এবং পরবর্তীতে জনমত গঠনের ভিত্তিতে যদি প্রয়োজন হয় রাজনৈতিক কাঠামোর যে বিষয়টি সেটি নিয়ে চিন্তা করা যেতে পারে। 15 আগস্টে ধানমন্ডি 32 সহ বিভিন্ন জায়গায় অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুঃখ প্রকাশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেন, কেউ জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে কমিটি থেকে প্রত্যাহার করার পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়া হবে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হলের সামনে সাংবাদিকদের তিনি আরও জানান, কেউ শোক ও শ্রদ্ধা জানাতে চাইলে তাকে বাধা দেওয়া যাবে না। সমালোচনার পাশাপাশি সবাইকে তার প্রাপ্য সম্মান দিতে হবে বলে বলেন এই সমন্বয়ক। ধানমন্ডি 32 ঢাকার বিভিন্ন স্থানে এমন অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে যেগুলো আমাদের এই গণঅভ্যুত্থানের স্পিরিটের সাথে যায় না। আমার বাবার বয়সী একজনকে কান ধরে উঠবোস করানো হচ্ছে, আমার বাবার বয়সী একজনকে বিবস্ত্র করানো হয়েছে এবং মানুষজন যা ইচ্ছা তাই বলছে। অসংখ্য মানুষের ফোন চেক করা হচ্ছে। আমি দেখেছি আমার মায়ের বয়সী একজনের গায়ে হাত তোলা হয়েছে। আমরা খুঁজে তথ্য প্রমাণের ভিত্তিতে যদি সিঙ্গেল একজন সমন্বয়ক বা সহ সমন্বয়ক পুরো বাংলাদেশে পেয়ে থাকি এটার সাথে যুক্ত কোনোভাবে, আমরা তৎক্ষণাৎ তাকে আমাদের ওই কমিটি থেকে ওই টিম থেকে বহিষ্কার করব। তারা যে কাজটি করেছে, মানে একজন মানুষকে বিবস্ত্র করা থেকে শুরু করে গায়ে হাত তোলা, এগুলো কোনোদিন আইনসঙ্গত নয়। সেই জায়গা থেকে তাদের আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য যা করা প্রয়োজন একটি প্রেশার গ্রুপ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই কাজটি করবে। আপনাদেরকে তাদের জায়গাটি বুঝিয়ে দিয়ে সরিয়ে যেতে হবে এবং আপনাদেরকে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে হবে, আপনাদের ক্লাসে ফিরে যেতে হবে, পড়ায় ফিরে যেতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আসলে এরকম কোনো কিছুকে প্রমোটই করে না যে কেউ একজন কোনো একটি হোস্টেলে গিয়ে সার্চ করবে, কেউ একজন কোনো একটি আবাসিক হোটেলে যাবে। প্রতিশোধ প্রতিহিংসা নয়, সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রেখে সব ধর্মের মানুষের সাথে নিয়ে গণতান্ত্রিক দেশ বিনির্মাণে কাজ করবে বিএনপি, জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশান কার্যালয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাথে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। সন্ধ্যায় গুলশান কার্যালয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সঙ্গে বৈঠক করেন বিএনপির মহাসচিব। বৈঠক শেষে তিনি জানান, দেশের ক্রান্তি লগ্নে যেন ভাবমূর্তির সৌহার্দ্য নষ্ট না হয় সে ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। এ সময় গণতান্ত্রিক অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত। আমরা শান্তি চাই, আমরা স্বস্তি চাই, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে আমরা বাঁচতে চাই। একটি গণতান্ত্রিক অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণে আমরা সবাই মিলে কাজ করতে চাই। যে কিছু সংখ্যক দুষ্কৃতিকারী এবং যারা রাজনৈতিক দলের নয়, যারা এই সমাজের শত্রু, যারা বাংলাদেশের ইমেজ নষ্ট করতে চায়, তারা যতই চেষ্টা করুক না কেন এই বাংলাদেশের দীর্ঘকালের এইখানে যে সম্প্রীতি সৌহার্দ্য সমস্ত সম্প্রদায়গুলোর মধ্যে, ধর্মীয় সম্প্রদায়গুলোর মধ্যে, সেটাকে তারা ইচ্ছে করলে নষ্ট করতে পারবে না। আমাদের অঙ্গীকার আছে যে আমরা বাংলাদেশে একটা রেইনবো স্টেট নির্মাণ করতে চাই, সকল ধর্ম গোত্র বর্ণ নির্বিশেষে। দিনের আরেকটি অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নয়াপল্টনে দোয়া মাহফিল অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি সহিংসতা প্রতিহিংসা রাজনীতি করে না। তিনি জানান, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার চেষ্টা হচ্ছে। ম্যাডাম, অতি শীঘ্র আমরা বিদেশে চিকিৎসার জন্য নিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করি যে সমস্ত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। আল্লাহ তাদেরকে সম্পূর্ণ সুস্থতা দান করুক এবং চিকিৎসা করে যেন আমাদের মাঝে ফিরে আসতে পারেন, বাংলাদেশের মানুষের কাছে ফিরে আসতে পারেন। সেই সঙ্গে যারা শহীদ হয়েছেন তাদের জন্য আমরা দোয়া করব, যারা আহত হয়েছেন তাদের সুস্থতার জন্য দোয়া করব। আর দলকে শক্তিশালী এবং অত্যন্ত ভালো ইমেজ নিয়ে দল চলুক, এই দোয়া আমরা করব।
কলকাতায় ইন্টার্ন চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও সংহতি সমাবেশ হয়েছে। রাজশাহীতে গণসংহতি বন্ধন ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয় প্যারিস রোডে প্রতীকী লাশ সেজে হত্যার বিচারের দাবি করেন শিক্ষার্থীরা। এ সময় নিহত মৌমিতাকে স্মরণ করে রোডের দুপাশে মোমবাতি জ্বালিয়ে নীরবে দাঁড়িয়ে থাকেন শতাধিক শিক্ষার্থী। প্রায় ঘণ্টাব্যাপী চলে শিক্ষার্থীদের এই কর্মসূচি। এদিকে চট্টগ্রামের রাত 9টার দিকে নগরীর বিপ্লব উদ্যানে জড়ো হন প্রায় অর্ধশত নারী, সাথে ছিলেন কিছু তরুণও। ভারত জুড়ে আন্দোলনকারীদের প্রতি সংহতি জানান তারা। এ সময় আন্দোলনকারীরা বলেন, নারী কিংবা পুরুষ নয়, মানুষ হিসাবে নিরাপদ চলাফেরার নিশ্চয়তা চান তারা। এখন চারদিকে নিচ্ছে একটি বিরতি, ফিরছে একটু পরেই। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন চারদিক। বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও সভার আয়োজন করেছে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ। অনুষ্ঠানে বক্তারা বলেন, এই আন্দোলন সব বৈষম্যকে বিতাড়িত করেছে। বেতন কাঠামো না থাকায় অনেক মেধাবী ইঞ্জিনিয়ারের সঠিক মূল্যায়ন করা হয়নি। সেই বৈষম্যের অবসান ঘটিয়েছে ছাত্র জনতা, এমনটাই দাবি করেন উপস্থিত প্রকৌশলীরা। নতুন বাংলাদেশ বৈষম্যহীন হয়ে গড়ে উঠবে বলে আশা করেন তারা। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক রুহুল আমিন গাজী। সভায় সভাপতিত্ব করেন এফডিইবি সভাপতি প্রকৌশলী মাহমুদ গিয়াসউদ্দিন। সারা দেশে গণহত্যার বিচারের দাবিতে জনতার বিজয় সংহত করতে শ্রমিক জনসভা করেছে ট্রেড ইউনিয়ন। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এই জনসভা অনুষ্ঠিত হয়েছে। জুলাই গণহত্যায় ছাত্র শ্রমিক সহ প্রতিটি হত্যাকাণ্ডের দাবি জানায় বক্তারা। নতুন বাংলাদেশ বৈষম্যহীনভাবে বাঁচার আশা করে উপস্থিত সবাই। এছাড়া শ্রমিকদের বিভিন্ন অধিকার সহ 10 দফা দাবি জানান তারা। জনসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মন্টু ঘোষ। জনসভা শেষে প্রেস ক্লাব চত্বরে একটি র্যালি করেন। আমরা দাবি করেছি, জুলাইয়ের গণহত্যায় ছাত্র শ্রমিক সহ যারা নিহত হয়েছেন তাদের সেই বিচার করতে হবে। পাটকল, চিনিকল সহ সকল বন্ধ কারখানা চালু করতে হবে। জাতীয় ন্যূনতম মজুরি 20,000 টাকা দিতে হবে। চা উৎপাদনকারী শ্রমিকদের বেতন মাত্র 170 টাকা। আমরা দাবি করেছি তাদের নিত্যদিনের মজুরি কম করে হলেও 500 টাকা হতে হবে। সাংবিধানিক স্বীকৃতি সমতলের আদিবাসীদের পৃথক মন্ত্রণালয়, ভূমি কমিশন গঠন ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে কালচারাল শোডাউন করেছে সমতলের আদিবাসী ছাত্র ও যুব সাধারণ জনগণ। শুক্রবার বিকেলে 3:30টার দিকে শাহবাগ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশ্যে শোডাউন শুরু হয়। পরে কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন বক্তারা। জানান, সমতলের নানা শোষণ, বঞ্চনা, বৈষম্যের কথা, আদিবাসী হত্যাকাণ্ডের বিচার, প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা, আদিবাসী সুরক্ষা আইন প্রণয়ন, অন্তর্বর্তী সরকারের সমতলের আদিবাসী প্রতিনিধিত্ব নিশ্চিত সহ 11 দফা দাবি তুলে ধরেন নেতারা। পরে সংস্কৃতি কর্মীরা ঐতিহ্যবাহী কৃষ্টি পরিবেশন করেন। সংস্কারের যে উদ্যম নিয়ে নতুন একটি বাংলাদেশের সূচনা হয়েছে, এই নতুন বাংলাদেশে আদিবাসীদের উপর আর কোনো বৈষম্য আমরা দেখতে চাই না। 1997 সালে পার্বত্য চট্টগ্রাম চুক্তি হয়েছে বন্ধুরা। এই চুক্তি মজা করার জন্য হয়নি, এই চুক্তি রাষ্ট্রের সঙ্গে আদিবাসীদের রয়েছে। সেই চুক্তি কেন আজও পর্যন্ত বাস্তবায়ন হলো না, আমরা জানতে চাই। সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় সহ পৃথক ভূমি কমিশন সহ বিভিন্ন দাবি দাওয়া করে আসছে, কিন্তু গত 50 বছরের অধিক সময়ে সরকার বদল হলেও আদিবাসীদের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি।
ফেনী শহরের দেয়ালে দেয়ালে সাম্য, সম্প্রীতি, স্বাধীনতা, বৈষম্যহীন বাংলাদেশের চিত্র ফুটে তুলেছে স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীরা। রং তুলির আঁচড়ে রাঙিয়ে তুলেছে জনপথকে। সারা দেশের ন্যায় ফেনীতে ট্রাফিক নিয়ন্ত্রণ পরিচ্ছন্নতা কার্যক্রমের পর সৌন্দর্য বৃদ্ধিতে শিক্ষার্থীরা হাতে নিয়েছেন রং ও তুলি। রাজনৈতিক ব্যানার, পোস্টার, বিভিন্ন বিজ্ঞাপনের জায়গায় এখন শোভা পাচ্ছে ইতিহাস ও বিপ্লবের নানান স্লোগান। দেয়াল লিখন, গ্রাফিতি, চিত্র অঙ্কন সহ নানান কর্মসূচি বাস্তবায়নে ব্যস্ত সময় পার করেছেন শিক্ষার্থীরা। কেউ ফুটিয়ে তুলছেন প্রতিবাদ, কেউ বা আবার আঁকছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাইদ, মুগ্ধ এবং ফেনীর শ্রাবণে বীরত্ব গাথা। শহরের মিজান রোড, সরকারি কলেজ প্রাঙ্গণ, ডাক্তারপাড়া, মাস্টারপাড়া সহ পাড়া মহল্লা ঘুরে দেখা যায় প্রতিটি খালি দেয়ালে চিত্র অঙ্কনের উদ্যোগ নেওয়া হয়েছে। পুরো জেলায় কাজে সম্পৃক্ত আছেন ৩ শতাধিক তরুণ তরুণী। রংপুরের কারাগারে কয়েকদিনের দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে কারাগারের ভেতরে গাছের ফল ছেঁড়াকে কেন্দ্র করে কয়েদি বাহারুল ও রফিকুলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে অন্যান্য কয়েদিরা এই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রাণ যায় বাহারুলের। এ ঘটনায় 2 জন কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ। এখন চারদিকে নিচ্ছি আরেকটি বিরতি, ফিরছি একটু পরেই। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন চারদিক। দীর্ঘ 28 দিন বন্ধ থাকার পর কুড়িগ্রাম ঢাকা রেলপথে আন্তনগর ট্রেন কুড়িগ্রাম এক্সপ্রেসের চলাচল শুরু করেছে। সকাল 7টা 20 মিনিটে ঢাকার উদ্দেশ্যে কুড়িগ্রাম ছেড়ে যায় ট্রেনটি। কুড়িগ্রামের 8 লক্ষাধিক মানুষের রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াতের একমাত্র স্বাচ্ছন্দ্যময় বাহন কুড়িগ্রাম এক্সপ্রেস। ট্রেনটিতে কুড়িগ্রামের মানুষের জন্য আসন বরাদ্দ 142টি। যাত্রী উপস্থিতি কম থাকায় 76 জন যাত্রী নিয়ে ট্রেনটি ফের যাত্রা শুরু করেছে। দীর্ঘদিন পর আন্তঃট্রেন চালু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। পরিস্থিতি তুলনামূলক ভালো হলে যাত্রী সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ। সাপ্তাহিক ছুটির দিনে চট্টগ্রামের বাজারে বেড়েছে সবজির দাম। সপ্তাহ ব্যবধানে কেজিতে 10 থেকে 20 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে বিভিন্ন সবজি। নগরীর কর্ণফুলী বাজারে প্রতি কেজি করলা, বরবটি, কাঁকরোল ও বেগুন বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়। ঢেঁড়স, পটল, কাঁচা পেঁপে বিক্রি হচ্ছে 50 থেকে 70 টাকায়। 2 দিনের ব্যবধানে অস্বাভাবিকভাবে বেড়েছে কাঁচামরিচ ও টমেটোর দাম। মানভেদে কাঁচামরিচ 280 টাকা থেকে 320 টাকা, টমেটো বিক্রি হচ্ছে 160 টাকা কেজিতে। বিক্রেতারা সরবরাহ সংকটের কথা বললেও সিন্ডিকেটকে দুষছেন ক্রেতারা। সিলেট নগরীর সোবাহানীঘাট পাইকারি সবজির বাজারে সরবরাহ কম ও দাম বাড়তির প্রভাব পড়েছে খুচরা বাজারে। পাইকাররা বলছেন বাড়তি দামে সবজি কিনতে হচ্ছে বলেই বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। এদিকে মাছের বাজারেও সরবরাহ কম, বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের চাষের মাছ। চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে ইলিশের সরবরাহ বৃদ্ধি পেলেও দাম কমেনি। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1700 থেকে 1750 টাকায়। 10 দিনের ব্যবধানে বগুড়ায় কেজিতে আলুর দাম কমেছে 3 থেকে 4 টাকা। এতে অনেকটাই স্বস্তি ফিরেছে ভোক্তাদের মাঝে। কার্ডিয়াল, গ্যানোলো, অ্যারিস্টিক জাতের আলু হিমাগার থেকে বিক্রি হচ্ছে 46 থেকে 47 টাকায়, আর লাল গুটি আলু বিক্রি হচ্ছে 50 টাকা দরে। খুচরা বাজারে আলু বিক্রি হচ্ছে 50 এবং 55 টাকায়। ব্যবসায়ীরা বলছেন বাজারে অন্যান্য সবজির সরবরাহ বৃদ্ধি পাওয়ায় চাহিদা কমেছে, দামও কমেছে। এছাড়া আগের থেকে কিছুটা নিয়ন্ত্রণে সিন্ডিকেটের দৌরাত্ম্য। শিক্ষার্থীদের সাথে নিয়ে রাজধানীর কারওয়ান বাজার অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সকালে কারওয়ান বাজারে মুরগিপট্টিতে অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ জব্বার মণ্ডলের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। দামের তারতম্য, মৃত মুরগির বিক্রির দায়ে দোকান সিলগালা করা সহ ব্যবসায়ীকে 50,000 টাকা জরিমানা করা হয়। এ সময় শিক্ষার্থীদের প্রতিনিধি দল ব্যবসায়ী, ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলেন। বাজার ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান নিয়মিত চলবে বলেও জানানো হয়। আগে থেকেই কমপ্লেন ছিল যে কারওয়ান বাজার এবং স্পেশালি কাপ্তান বাজারে
এই মরা মুরগিগুলো বিভিন্ন রেস্টুরেন্টে সাপ্লাই দেওয়া হয়, কিন্তু আমরা প্রমাণের অভাবে আইনের আওতায় নিয়ে আসতে পারি নাই। কিন্তু এখানে আমাদের কাছে এভিডেন্স আছে এবং ওনার কথার যে স্বীকারোক্তি, তার প্রেক্ষিতে এটি প্রমাণিত হয় যে এই মরা মুরগিগুলোই মূলত ওনারা প্রসেস করে ফ্রিজে সংরক্ষণ করেছেন দীর্ঘদিন যাবত। ফ্রিজে অনেক ধরনের মুরগি ফ্রিজ আপ করে রাখতেছে, এখন আমরা তো বলতে পারতেছি না এই মুরগিগুলো আসলেই কি মরা মুরগি না ভালো মুরগি। বলতেছে আমরা পাইকারি আড়ত থেকে কিনছি, এখানে পাইকারি আড়ত, আপনি সাথে চলেন ওরা কিনে। তো এখানে ঢোকার পরে দেখলাম যে ওরা অতিরিক্ত দাম। প্রায় 1 মাস পর কক্সবাজারে ফিরেছে পর্যটকের উপস্থিতি। বৃষ্টি আর বৈরী আবহাওয়া উপেক্ষা করেই সকাল থেকে সাগর জলে আনন্দে মেতেছেন পর্যটকরা। পর্যটকদের উপস্থিতি বাড়ায় চাঙ্গা হতে শুরু করেছে হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ সহ পরিবহন খাত। এতে স্বস্তি ফিরেছে স্থানীয় ব্যবসায়ীদের মাঝে। অধিকাংশ হোটেল মোটেলের 440 থেকে 50% কক্ষ বুকিং হয়েছে। সেই হিসাবে 40 থেকে 50 হাজার পর্যটক কক্সবাজার অবস্থান করছেন। হোটেল মালিকরা বলছেন, গেল 1 মাসে কক্সবাজারে 15টি খাতে দৈনিক ক্ষতি হয়েছে 25 থেকে 30 কোটি টাকা। সাপ্তাহিক ছুটির দিনে দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো পর্যটক ছুটে এসেছেন সাগরকন্যা কুয়াকাটায়। তবে কাঙ্ক্ষিত পর্যটক না আসায় মন্দাভাব কাটছে না স্থানীয় বাণিজ্যিক কার্যক্রমে। বুকিং হয়েছে কুয়াকাটার 3 শতাধিক হোটেল ও মোটেল, 25 থেকে 45% রুম। চলমান রাজনৈতিক অস্থিরতায় রাঙামাটি শহর, সাজেক, কাপ্তায়ে কাঙ্ক্ষিত পর্যটক না আসায় পর্যটন কেন্দ্রিক ব্যবসা বাণিজ্যে ধস নেমেছে। ব্যবসায়ীরা বলছেন, দৈনিক কোটি টাকার বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় পর্যটন খাত। এখন চারদিকে নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছি একটু পরেই। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন চারদিক। এবার দেশের বাইরের খবর। নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় বাম দলগুলোর ডাকে পশ্চিমবঙ্গ জুড়ে চলছে 12 ঘন্টার বাংলা বন্ধ। এছাড়াও মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে বিজেপির নেতৃত্বে রাজ্যব্যাপী চলছে অবরোধ ও কর্মবিরতির কর্মসূচি। পাল্টা কর্মসূচি হিসাবে অভিযুক্তদের ফাঁসির দাবিতে শুক্রবার বিকেলে মমতার নেতৃত্বে মিছিল করে তৃণমূল কংগ্রেস। ইন্টার্ন চিকিৎসকদের ধর্ষণ ও হত্যার ঘটনায় 24 ঘন্টার কর্মবিরতি ঘোষণা করেছে ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন। জরুরি সেবা ছাড়া 24 ঘন্টায় দেয়া হবে না কোনো সেবা। এর আগে দোষীদের বিচারের দাবিতে বৃহস্পতিবার রাতেও ভারতের বিভিন্ন স্থানে মোমবাতি প্রজ্বলন করে বিক্ষোভ করেন নারীরা। এদিকে ভারতের উত্তরাখণ্ডে বাড়ি ফেরার পথে এক নার্সকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। তার মরদেহ পাওয়া গেছে 9 দিন পরে। রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলের সুজ্ঝা শহর দখলে নেয়ার দাবি করেছে ইউক্রেন। গেল 10 দিনে এই শহরে ইউক্রেনের সেনা অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এই শহর রাশিয়ার গ্যাস টার্মিনালের পাশে অবস্থিত। সেখান থেকে ইউক্রেন হয়ে গ্যাস ইউরোপে যায়। পাশাপাশি কুরস্কের পশ্চিমাঞ্চলে সেনাবাহিনীর কার্যালয় স্থাপন করেছে কিয়েভ। এখন পর্যন্ত 1150 স্কয়ার কিলোমিটার এলাকা দখলে নেওয়ার কথা জানিয়েছেন ইউক্রেনের সেনাপ্রধান অলেকজান্ডার সিরস্কি। যদিও কিয়েভ বলছে এই অঞ্চলের দখল নেবে না তারা। 2022 সালে ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযান শুরুর পর এটাই রুশ ভূখণ্ডে ইউক্রেনের বড় সেনা অনুপ্রবেশের ঘটনা। এই আকস্মিক অনুপ্রবেশের মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পড়ে গেছেন উভয় সংকটে। পুয়ের্তো রিকোয় তাণ্ডব চালিয়ে বারমুডার দিকে এগোচ্ছে হ্যারিকেন আর্নেস্টো। এরই মধ্যে শক্তি সঞ্চয়কারী হ্যারিকেনটি পরিণত হয়েছে ক্যাটাগরি 2 মাত্রায়। আর্নেস্টোর আঘাতে বিদ্যুৎহীন পুয়ের্তো রিকোর প্রায় 3 লাখ বাসিন্দা। 10 ইঞ্চির বেশি বৃষ্টি হওয়ায় দেশটিতে জারি করা হয়েছে বন্যা সতর্কতা। শনিবার নাগাদ বারমুডা আঘাত হানতে পারে আর্নেস্টো। এ সময় হ্যারিকেনের শক্তি বেড়ে পৌঁছাতে পারে ক্যাটাগরি 3 মাত্রায়। প্রাণহানি এড়াতে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাবার আহ্বান জানিয়েছেন দেশটির সরকার। মাত্র 1 মাসের মধ্যে ক্যারিবীয় অঞ্চলের দ্বিতীয় হ্যারিকেন আর্নেস্টো। গেল মাসে হ্যারিকেন বেরিলের আঘাতে প্রাণ হারান 1/2 শতাধিক ব্যক্তি। এছাড়া তাইওয়ানে 6.3 মাত্রার ভূমিকম্প হয়েছে। এই ভূমিকম্পের গভীরতা ছিল 9.7 কিলোমিটার। রাজধানী তাইপে কেঁপে উঠেছে এই ভূমিকম্পে। তাইওয়ান থেকে 34 কিলোমিটার দূরে পূর্বাঞ্চলের শহর হুয়ালিয়নের কাছে এই ভূমিকম্পের উৎপত্তি। দুটি টেকনিক
প্লেটের উপরে অবস্থান হওয়ায় কিছুদিন পর পরে ভূমিকম্প হয় এই অঞ্চলে। গেল এপ্রিলে 25 বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী 7.4 মাত্রার ভূমিকম্প হয় তাইওয়ানে। প্রাণ যায় 17 জনের। উৎপত্তিস্থল হুয়ালিয়নের আশপাশে ভূমিধস হয় আর ভবন ধস হয়। আগামী কয়েকদিন 5.5 মাত্রার আফটার শক হওয়ার পূর্বাভাস দেয়া হয়েছে। জাপানে আঘাত হানতে যাচ্ছে শক্তিশালী টাইফুন আম্পিল। রাজধানী টোকিওর কাছে উপকূল আঘাত হানবে এই টাইফুন ক্যাটাগরি 4-এর সমান শক্তিশালী হ্যারিকেন কারণে 212 কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বইছে। আগামী 12 ঘন্টায় আরও শক্তিশালী হয়ে জাপান অতিক্রম করতে পারে এই টাইফুন। উপকূলীয় শহর ইসুমি থেকে সরিয়ে নেওয়া হয়েছে হাজার হাজার বাসিন্দা। বৃষ্টি আর ঝড়ো হাওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক পরিবার। বাতিল করা হয়েছে 500 ফ্লাইট। ব্যাহত হয়েছে রেল যোগাযোগ ব্যবস্থা। উত্তর আর পূর্বাঞ্চলের জারি করা হয়েছে ভূমিধস, অতিবৃষ্টি আর বন্যা সতর্কতা। এবার খেলার খবর। বিসিবির সভাপতি পদ থেকে সরে যেতে প্রস্তুত নাজমুল হাসান পাপন, এমনটাই দাবি করেছে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। সেখানে বলা হয়েছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার প্রধান হিসাবে চতুর্থ মেয়াদে দায়িত্ব পালন করা পাপনে মুহূর্তে স্ত্রীসহ লন্ডনে অবস্থান করছেন। তাছাড়া আওয়ামী লীগপন্থী কয়েকজন প্রভাবশালী বোর্ড পরিচালকও আত্মগোপনে রয়েছেন। জানা গেছে গেল বুধবার ঢাকায় থাকা কয়েকজন বিসিবি পরিচালক তাদের পরবর্তী কার্যক্রম নিয়ে আলোচনায় বসেছিলেন। কারণ এই পাপনের পদত্যাগের দাবিতে বিসিবির সামনে সাবেক কর্তাসহ ক্রীড়া সংগঠকরা কর্মসূচি পালন করেছেন। বিসিবির বর্তমান কমিটির মেয়াদ 2025 সালের অক্টোবর পর্যন্ত রয়েছে। প্রায় 4 মাসের লম্বা বিরতির পর টেস্ট ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। তাই পাকিস্তান সিরিজের আগে নিজেদের সেভাবে প্রস্তুত করছে বলে জানান টাইগার পেসার শরীফুল ইসলাম। প্রথম টেস্টের ভেন্যু লাহোরে সংবাদ সম্মেলনে শরীফুল বলেন, হোম গ্রাউন্ডে পাকিস্তান কঠিন প্রতিপক্ষ। এছাড়া বাবর আজমদের ব্যাটিং লাইন আপ নিয়েও নিজের পরিকল্পনার কথা জানান বাঁহাতি এই পেসার। Really hard to prepare for Red Bull cricket after a long time. But we need to adjust because I have some days, so I need to more preparation, my fitness and like bowling workloads. They are world-class batsmen, but like we have good bowling attacks, so we need to fight back with them. So now my dream wicket is Babar Azam Bhai, so I need to. If I get Babar Azam Bhai, so I'm really happy with that. নারী বিগ ব্যাশের দল সিডনি থান্ডারের সঙ্গে 3 বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু। গেল মৌসুমে দলটির হয়ে 42.46 গড়ে 552 রান করার পাশাপাশি নিয়েছিলেন 9টি উইকেট। জিতেছেন টুর্নামেন্টের সেরা পুরস্কারও। সেবার ড্রাফটেই ছিলেন না লঙ্কান অলরাউন্ডার। তখন তরুণ পারফর্ম করার লম্বা সময়ের জন্য তার সঙ্গে চুক্তি করেছে সিডনি থান্ডার। এবারের বিগ ব্যাশ শুরু হবে অক্টোবর মাসে। আতাপাত্তুর দল থান্ডার নিজেদের প্রথম ম্যাচ খেলবে 28 অক্টোবর। প্রতিপক্ষ হোবার্ট হ্যারিকেন্স। প্রথম ম্যাচেই খেলার কথা রয়েছে তার। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউব দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।